গুড মর্নিং সবাইকে। ক্লাস 12 এর ফিজিক্যাল কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার এবং একটাই চ্যাপ্টার আছে আমাদের, দ্যাট ইজ আওয়ার লিকুইড স্টেট বা বাংলা ভার্সনে তরলের অবস্থা। আমরা আজকে এই চ্যাপ্টারটা শুরু করছি এবং এই চ্যাপ্টারটা থেকে আমাদের সেমিস্টার 3-তে মানে বোর্ড এক্সামে 8 মার্কস আসবে। 8 মার্কস আসবে, এটা একটু খেয়াল রাখিস। এবং এই চ্যাপ্টারটার থেকে কিন্তু নিউমেরিক্যালস আসবে। ওকে, তো এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের মূলত দুটো সেগমেন্ট আছে। নাম্বার 1, প্রথম সেগমেন্টটা হচ্ছে সলিউশন বা দ্রবণ। নাম্বার 2, দ্বিতীয় সেগমেন্টটা হচ্ছে কোলেডিয়াল সলিউশন বা কোলেডীয় দ্রবণ। তো আমরা আজকে যেটা মূলত পড়বো সেটা হচ্ছে তরলের অবস্থার মধ্যে সলিউশন বা দ্রবণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার একটা জিনিস ভেবে দেখ, তরলের অবস্থা বা লিকুইড স্টেট, এই যে তরলের অবস্থা বা লিকুইড স্টেট, এখানে তরলের অবস্থা এটা জানার আগে ভেবে দেখ পদার্থের কোন একটা ম্যাটারের আরো দুটো স্টেট হয়। নাম্বার 1 তার কঠিন অবস্থা, নাম্বার 2 তার গ্যাসিয়াস স্টেট। এই দুটো সম্পর্কে কিন্তু অলরেডি তোরা পড়ে ফেলেছিস ক্লাস 11 সেমিস্টার 1-এ। ক্লাস 12-এ আমরা পড়ব পদার্থের যে মধ্যবর্তী দশা, দ্য মিডিল ফেজ অফ আ সাবস্টেন্স অর আ ম্যাটার, দ্যাট ইজ লিকুইড স্টেট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো লিকুইড স্টেটের মধ্যে প্রথম যেটা পড়বো আমরা সেটা হচ্ছে দ্রবণ বা সলিউশন বলতে কি বোঝানো হয়। দ্রবণ কাকে বলে না, দ্রবণ বলতে বোঝানো হয় দুই বা ততোধিক পদার্থের একটা সমসত্ব মিশ্রণ, আ হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর দ্যান টু সাবস্টেন্স। যেখানে এই যে দুই বা ততোধিক পদার্থ বললাম, টু অর মোর সাবস্টেন্সেস, তাদের উপাদানগুলোর, তাদের যে স্পেসিফিক অ্যামাউন্টগুলো থাকবে তার পরিমাণটাকে আমরা একটা নির্দিষ্ট সীমা অবধি বাড়াতে পারি। মানে এই যে একটা দ্রবণ বা সলিউশন যার মধ্যে দুই বা ততোধিক পদার্থ রয়েছে, দুটো বা তার থেকে বেশি পদার্থ রয়েছে, টু আর মোর দ্যান টু সাবস্টেন্সেস রয়েছে, তাদের পরিমাণগুলোকে, তাদের অ্যামাউন্টগুলোকে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অবধি, একটা সার্টেন লেভেল অবধি রিচ করাতে পারি, তার বেশি পারবো না। যেমন দেখবি একটা 1 গ্লাস জলে আমি 1 চামচ চিনি দিতে পারি, 1 স্পুন সুগার অ্যাড করতে পারি, কি ম্যাক্সিমাম 2 স্পুন সুগার অ্যাড করতে পারি এবং সেটা ডিজলভ হয়ে যাবে, চিনিটা জলে ডিজলভ হয়ে যাবে। কিন্তু তার থেকে বেশি কিন্তু দিলে ওই সুগার মলিকিউলস গুলো, চিনির দানাগুলো বেসিক্যালি সেডিমেন্ট হয়ে তলায় পড়ে যাবে, তাই না? তার মানে মনে রাখতে হবে এটাই যে একটা দ্রবণের মধ্যে যে যাদেরকে মেশাবো তাদের পরিমাণটা, তাদের অ্যামাউন্টটা আমরা একটা সার্টেন লিমিট অবধি ইনক্রিজ করতে পারি। অর্থাৎ দ্রবণ বা সলিউশন মূলত তৈরি হয় দুজনকে নিয়ে, মূলত দুজনকে নিয়ে। একজনকে বলা হয় দ্রাব বা ইংলিশ ভার্সনে বলা হয় সলিউট, ইংলিশ ভার্সনে বলা হয় সলিউট। আরেকজনকে কি বলা হয়? দ্রাবক বা ইংলিশ ভার্সনে বলা হয় সলভেন্ট। এবার এই সলিউট আর সলভেন্ট মানে দ্রাব এবং দ্রাবক, এদেরকে নিয়ে একসঙ্গে আমরা বলবো মূলত দ্রবণ বা ইংলিশ ভার্সনে বলে সলিউশন, বাংলা ভার্সনে বলে দ্রবণ। ঠিক আছে, তাহলে বেসিক্যালি দ্রবণ বা সলিউশন ইজ আ কনসিস্ট অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। দ্রবণ তৈরি হয় দ্রাব এবং দ্রাবক নিয়ে, এটা বোঝা গেল বেসিক একদম। এবারে নেক্সট টপিক, আমাদের পরবর্তী যে টপিক আছে সেটা হচ্ছে মেথডস অফ এক্সপ্রেসিং দ্য কনসেন্ট্রেশন অফ আ সলিউট ইন আ সলিউশন। তরলে দ্রবীভূত কঠিন পদার্থের দ্রবণে গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি। না, মনে রাখবি দ্রবণের মধ্যে মানে সলিউশনের মধ্যে যে দ্রাব আছে মানে সলিউট আছে, সেই সলিউটের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব প্রকাশ করার জন্য আমাদের কতগুলো মেথড জানতে হবে। কি কি মেথড জানতে হবে? প্রথমেই আমরা জানবো পার্সেন্টেজ কনসেন্ট্রেশন বা শতকরা মাত্রা। কাকে বলে শতকরা মাত্রা? শতকরা মাত্রা বলতে বোঝানো হয় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রাব আছে সেটা 100-তে কত। ইন ইংলিশ, ইন আ পার্টিকুলার অ্যামাউন্ট অফ সলিউশন, দ্য অ্যামাউন্ট অফ সলিউট ইজ ডিজলভ, এটা 100-এর মধ্যে কত। দ্যাট ইজ নোন অ্যাজ আওয়ার পার্সেন্টেজ কনসেন্ট্রেশন বা শতকরা মাত্রা। এই শতকরা মাত্রা আবার 3 প্রকারের হয়। দেয়ার আর 3 টাইপস অফ পার্সেন্টেজ কনসেন্ট্রেশন। নাম্বার 1, W/W
নাম্বার 2 W/V, নাম্বার 3 V/V। মনে থাকবে সবার যে শতকরা মাত্রাকে আমরা 3 ভাবে প্রকাশ করে থাকি। W/W মানে কি না, W/W মানে হচ্ছে, আগে একটু বাংলায় লিখে নি, দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন। ইন ইংলিশ, মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 100। ইউনিটটা মিলিগ্রামে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট ওজনের দ্রবণের মধ্যে যেটা নির্দিষ্ট ওজনের দ্রাব্য আছে সেটা 100-তে কত। ইন আ পার্টিকুলার মাস অফ সলিউশন, দ্য মাস অফ সলিউট ইজ ডিজলভ, সেটা 100-এর রেসপেক্টে কত। নেক্সট, W/V মানে কি বলবো তাহলে? W/V মানে বেসিক্যালি আমরা বলবো না, দ্রাবের ওজন, মাস অফ দ্য সলিউট, বাই দ্রবণের আয়তন, ভলিউম অফ দ্য সলিউশন। এটা মিলিগ্রাম ইউনিটে, এটা মিলিলিটার ইউনিটে, ইন্টু 100। মানে একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে, ইন আ পার্টিকুলার ভলিউম অফ সলিউশন, দ্য মাস অফ সলিউট ইজ ডিজলভ, মানে যত পরিমাণ দ্রবীভূত থাকবে সেটা 100-এ কত। আরেকটা কি বলবো? V/V। V/V তে কি বলবো না, দেখবি দ্রাবের আয়তন, দ্রাবের আয়তন ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, ইউনিটটা হচ্ছে মিলিলিটারে, ইন্টু 100। অর্থাৎ একটি নির্দিষ্ট আয়তনের দ্রবণে যখন একটা নির্দিষ্ট আয়তনের দ্রাব্য থাকবে, ইন আ পার্টিকুলার ভলিউম অফ সলিউশন, when a volume of solute is dissolved, সেটা 100-এ কত। তার মানে কনসেপ্টটা ভেবে দেখ, পার্সেন্টেজ স্ট্রেংথ বা শতকরা মাত্রায় তোকে কিন্তু 100 রেসপেক্টে ভাবতে হবে। W/W মানে হচ্ছে একটা পার্টিকুলার মাস অফ সলিউশনে, মাস অফ সলিউট ডিজলভ। W/V মানে ইন আ পার্টিকুলার ভলিউম অফ সলিউশন, দ্য মাস অফ সলিউট ডিজলভ। আর V/V মানে ইন আ পার্টিকুলার ভলিউম অফ সলিউশনে, ভলিউম অফ সলিউট ইজ ডিজলভ। ক্লিয়ার হলো কি বললাম? তার মানে এই যে W/W, W/V, V/V, এই তিনটে আমরা বুঝলাম, এইগুলোকে বেসিক্যালি কালেকটিভলি বা একসঙ্গে বলে শতকরা মাত্রা, পার্সেন্টেজ কনসেন্ট্রেশন। দেখবি অনেক দ্রবণের বা অনেক সলিউশন, ধর ওষুধের বোতলের গায়ে এরম লেখা থাকে W/V বা V/V এরম লেখা থাকে। অনেক কোল্ড ড্রিঙ্কসের কম্পোজিশনও লেখা থাকে যে এইটা এত পার্সেন্টেজ আছে, প্যাকেটে W/V এগুলো লেখা থাকে। সো বেসিক্যালি ওটা এটাই বোঝায়, এগুলোকে মিনিং করে, ঠিক আছে? এবারে আমাদের এটা বোঝা গেল প্রত্যেকে। নেক্সট টপিক হচ্ছে আমাদের নর্মালিটি। তাহলে অলরেডি আমরা পার্সেন্টেজ স্ট্রেংথ বা শতকরা মাত্রা পড়ে ফেলেছি। এরপরে আমরা যেটা পড়বো নর্মালিটি। নর্মালিটি বলতে কি বোঝানো হয়? নর্মালিটি মানে হচ্ছে, প্রথমে আগে বলে রাখি, নর্মালিটি ইজ রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল এন। নর্মালিটিকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। কাকে বলে নর্মালিটি? কোনো দ্রবণের প্রতি লিটারে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে তাকে বলে ওই দ্রবণের নর্মালিটি। আবার বোঝাচ্ছি, কোনো দ্রবণের প্রতি লিটারে মানে প্রতি 1 লিটারে, এবার 1 লিটারের জায়গায় আমরা 1000 ml বা 1000 সিসিও বলতে পারি। তার মানে ভালো করে বুঝে দেয় নর্মালিটির ডেফিনেশনটা কি দাঁড়ালো। কোনো দ্রবণের প্রতি লিটারে, প্রতি লিটার মানে 1000 ml বা 1000 সিসিও উই কনসিডার অলসো। বাংলায় বলে দিই নর্মালিটি ডেফিনেশনটা আগে। কোনো দ্রবণের প্রতি লিটারে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে বলে ওই দ্রবণের নর্মালিটি। ইন ইংলিশ, ইন আ পার লিটার অফ সলিউশন, দ্য গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ইজ ডিজলভ, known as normality of the solution. In a per liter of solution, the gram equivalent solute is dissolved. এখানে স্যার গ্রাম ইকুইভ্যালেন্ট বা বাংলায় যাকে আমরা গ্রাম তুল্যাঙ্ক বলছি সেটা মানে কি? গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক কথাটার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস বা তুল্যাঙ্ক ভারকে ইফ উই রিপ্রেজেন্ট ইন গ্রাম ইউনিট, আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি তখন সেটাকে আমরা বলবো গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক। তাহলে নর্মালিটি ডেফিনেশন কি বোঝানো হলো? কোনো দ্রবণের প্রতি লিটারে যত গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে বলে ওই দ্রবণের নর্মালিটি। এবার নর্মালিটি যদি আমরা ম্যাথামেটিক্যাল ফর্মটা দেখি তাহলে আমরা এভাবে লিখতে পারি,
যে ভি লিটার দ্রবণে ইন আ ভি লিটার অফ সলিউশন, ভি লিটার দ্রবণে দ্রবীভূত আছে, ইন আ ভি লিটার অফ সলিউশন, ভি লিটার দ্রবণে দ্রবীভূত আছে আমাদের W/E গ্রাম তুল্যাঙ্ক দ্রাব ইন আ ভি লিটার অফ সলিউশন, ভি লিটার দ্রবণে দ্রবীভূত আছে ইন আ ভি লিটার অফ সলিউশন ডিজলভ W/E গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট। তাহলে প্রতি লিটারে কতটা দ্রবীভূত আছে? 1 লিটার দ্রবণে দ্রবীভূত কত? W/E ইন্টু ভি। একেই বলা হয় বেসিক্যালি নর্মালিটি, এটাকেই বলা হয় আমাদের নর্মালিটি, অ্যান্ড ইট ইজ রিপ্রেজেন্ট বাই ক্যাপিটাল এন। মনে থাকবে, নর্মালিটিকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল এন দ্বারা। ঠিক আছে, এবার নর্মালিটির একক কি হবে এগুলোও জানতে হবে। এককটা কি হবে? হোয়াট ইজ দ্য ইউনিট অফ নর্মালিটি? না তোরা বুঝতেই পারছিস নর্মালিটির ক্ষেত্রে খেয়াল করে দেখ না, W/E এটা কি? গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট, আর ভিটা লিটার, কারণ প্রতি লিটারে বলা হচ্ছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? গ্রাম ইকুইভ্যালেন্ট লিটার ইনভার্স। বোঝা গেল কি বললাম? তাহলে নর্মালিটির ইউনিটটা দাঁড়ালো গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার বা গ্রাম ইকুইভ্যালেন্ট লিটার ইনভার্স, বা বাংলায় বলে গ্রাম তুল্যাঙ্ক পার লিটার। ঠিক আছে, একক জানার পরে আমাদের নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে এটি কি উষ্ণতার উপর নির্ভরশীল? কোনটা? নর্মালিটি কি উষ্ণতার উপর নির্ভরশীল? ইয়েস, নর্মালিটি ডিপেন্ড অন টেম্পারেচার। কেন নির্ভরশীল? কারণ নর্মালিটির যে ম্যাথমেটিক্যাল ফর্মটা তোরা দেখতে পাচ্ছিস সেখানে একটা আয়তনযুক্ত রাশি তোরা দেখতে পাচ্ছিস, সেখানে একটা ভলিউম রিলেটেড টার্ম দেখতে পাচ্ছিস। তাই মনে রাখতে হবে নর্মালিটি উষ্ণতার উপর নির্ভরশীল। নর্মালিটি উষ্ণতার উপর নির্ভরশীল, ইটস ডিপেন্ড অন টেম্পারেচার। ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে এমসিকিউ আসবে। নর্মালিটি উষ্ণতার উপর কেন নির্ভর করে? বিকজ নর্মালিটির যে সমীকরণ, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, সেখানে একটা ভলিউম রিলেটেড আয়তনযুক্ত রাশি আছে, তাই নর্মালিটি টেম্পারেচার উপর নির্ভর করে। আরেকটা পয়েন্ট দেখে রাখি, দ্যাট ইজ আওয়ার হোয়াট ডু ইউ মিন বাই নর্মাল দ্রবণ, হোয়াট ইজ নর্মাল সলিউশন। নর্মাল দ্রবণ বা নর্মাল সলিউশন বলতে কি বোঝানো হয়? না, নর্মাল সলিউশন মানে হচ্ছে কোন দ্রবণের প্রতি লিটারে, তার মানে প্রতি লিটারে মানে ভিটা কত ধরবো? ভিটা আমরা 1 লিটার ধরে নেব। যদি 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, ইফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ইজ ডিজলভ। আবার প্রথম থেকে বলছি, কোন দ্রবণের প্রতি লিটারে, তাহলে প্রতি লিটার মানে এখানে ভিটা আমরা 1 লিটার ধরে নিলাম। যদি 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ইজ ডিজলভ, তখন তাকে বলা হবে নর্মাল সলিউশন, নর্মাল দ্রবণ। তার মানে ভিটা 1 লিটার হয়ে যাবে এবং W/E ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1। তাহলে সেক্ষেত্রে নর্মালিটি কত হবে? সেক্ষেত্রে নর্মালিটি হয়ে যাবে 1। তার মানে সেই দ্রবণটাকে আমরা কি বলবো? নর্মাল সলিউশন। তাহলে পুরো ডিটেলিংটা তোদেরকে করে দিলাম, যেটা অ্যাবাউট আওয়ার নর্মালিটি, যেটা হচ্ছে দ্রবণের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব প্রকাশ করার একটা মেথড, ভেরি ইম্পর্টেন্ট মেথড অলসো নর্মালিটি। তাহলে নর্মালিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বুঝতে পারলি, W/E ইন্টু ভি। ইউনিট বোঝাতে পারলাম, ইট ইজ ডিপেন্ড অন টেম্পারেচার, অ্যান্ড নর্মাল সলিউশন কাকে বলে বোঝা গেছে। তাহলে নর্মালিটি ব্যাপারটা বোঝাতে পারলাম সবাইকে। নর্মালিটি যদি হয়ে যায়, নেক্সট আমাদের পড়তে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, নর্মালিটি গাণিতিক সমীকরণটা একটু মনে রাখবি, একটু পরে কাজে লাগবে আবার। ঠিক আছে, নর্মালিটি হয়ে গেলে এবার আমাদের মনে রাখতে হবে মোলারিটি। দেখ আমাদের নেক্সট টপিক লেখা আছে মোলারিটি, দেখ মোলারিটি। নর্মালিটি হয়ে গেলে আমাদের পরবর্তী টপিক আছে মোলারিটি। তাহলে মোলারিটি কাকে বলে? আরেকবার নর্মালিটি কাকে বলে বলি। কোন দ্রবণের প্রতি লিটারে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব থাকে তাকে বলে ওই দ্রবণের নর্মালিটি। In a per liter of solution, the gram equivalent of solute is dissolved and known as normality of the solution. এটা নর্মালিটি। মোলারিটি কাকে বলে? কোন দ্রবণের প্রতি লিটারে যত মোল দ্রবীভূত থাকবে। In a per liter of solution, the mole of solute is dissolved. তাকে বলে ওই দ্রবণের মোলারিটি। তাহলে মোলারিটিতে কিন্তু প্রতি মোলের কথা বলা হচ্ছে,
নর্মালিটিতে ছিল প্রতি গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম ইকুইভ্যালেন্টের কথা বলা হয়েছিল। তাহলে মোলারিটির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? না, মোলারিটির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা হবে ভি লিটার আয়তনের দ্রবণে, ভি লিটার আয়তনের দ্রবণে না ভি লিটার ভলিউম অফ সলিউশন, যদি W/M মোল দ্রবীভূত থাকে, কোন দ্রবণের প্রতি লিটারে মানে ভি লিটার আয়তনের দ্রবণে যদি W/M মোল অফ সলিউট ডিজলভ থাকে, W/Mটা কি? মোলাল দ্রবণ, মোলাল বলা ভুলে গেল, মোলার। W/M মানে হচ্ছে মোল নাম্বার মানে কি? ভর বাই আণবিক ভর, মাস বাই মোলার মাস। তাহলে ভি লিটার আয়তনের দ্রবণে যদি W/M মোল সলিউট ডিজলভ থাকে, 1 লিটারের মধ্যে কত হবে? 1 লিটারের মধ্যে হবে W/M into V, and that is known as our molarity। এটাকেই আমাদের মোলারিটি বলা হয়। And remember that molarity is represented by capital M। মোলারিটিকে ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটিকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল M দ্বারা। মনে থাকবে কি বললাম? এবারে যেহেতু মোলারিটির পরে আমাদের নেক্সট টপিক যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই মোলারিটির যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা তোরা পেলি তার রেসপেক্টে আমরা এর ইউনিটটা বের করে নিই, এর এককটা বের করে নিই। কি হবে এর ইউনিট? না, মোলারিটির ইউনিট যেটা দাঁড়াবে, মনে রাখবি মোলারিটির ইউনিট হচ্ছে, তুই দেখতেই পাচ্ছিস W/M মানে কি? মোল। আচ্ছা, ভিটা হচ্ছে লিটার, তাহলে মোল লিটার ইনভার্স, মোল পার লিটার, মোল লিটার ইনভার্স। ক্লিয়ার হলো কি বললাম? এটা হচ্ছে মোলারিটির একক। দিস ইজ দ্য ইউনিট অফ মোলারিটি। ওকে, এবার মোলারিটি এটা কি উষ্ণতার উপর নির্ভরশীল? ইয়েস, ইট অলসো ডিপেন্ড অন টেম্পারেচার। কেন? কারণ এর মধ্যে একটা আয়তনযুক্ত রাশি আছে, এটা ভলিউম রিলেটেড টার্ম আছে। আর আয়তনযুক্ত রাশি থাকলে তোরা সবাই জানিস উষ্ণতা ডিপেন্ড অন ভলিউম, বা মানে বেসিক্যালি আয়তন, উষ্ণতা, আয়তনের পরিবর্তন হলে চেঞ্জেস অফ ভলিউম বা উইথ চেঞ্জেস অফ টেম্পারেচার, উষ্ণতার পরিবর্তনে ভলিউমও চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই মনে রাখতে হবে মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল। মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করে, নির্ভরশীল। ঠিক আছে, মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল। এবার আরেকটা পয়েন্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের মোলার দ্রবণ কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই মোলার সলিউশন? মোলার দ্রবণ কাকে বলে? মোলার দ্রবণ বলতে বোঝানো হয় না কোন দ্রবণের প্রতি লিটারে, তার মানে আবারও বলে দিই এখানে ভিটা কত হবে? ভিটা হবে 1 লিটার। যদি 1 মোল দ্রবীভূত থাকে, 1 মোল অফ সলিউট ইজ ডিজলভ, তার মানে W/Mটা কত হবে? W/Mটা হয়ে যাবে 1। কোন দ্রবণের প্রতি লিটারে যদি 1 মোল দ্রবীভূত থাকে তখন সেই দ্রবণটাকে আমরা বলবো, তার মানে তার মোলারিটি কত হবে? মোলারিটি ইজ ইকুয়ালস টু 1। তার মানে সেই দ্রবণটাকে তখন আমরা বলবো মোলার দ্রবণ, মোলার সলিউশন। তাহলে নর্মালিটি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা মনে রাখতে বলেছিলাম তোদেরকে একটু আগে, যে W/E into V। আর মোলারিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হয়ে গেল? W/M into V। এখানে আমি মোলারিটি লিখলাম ইচ্ছা করে, ব্র্যাকেটে ক্যাপিটাল M লিখতে পারি, বাট এমনি এমটা লিখি না এই জন্য কারণ অনেকে কনফিউজ হয়ে যাবে, এই এম আর এই এম সেম ভাববে। আসলে মোলারিটি রিপ্রেজেন্ট বাই ক্যাপিটাল M, আবার মলিকুলার মাস অলসো রিপ্রেজেন্ট বাই ক্যাপিটাল M। তাই আমি ইচ্ছা করে এখানে মোলারিটি লিখলাম, এমটা লিখছিলাম না, যাতে বুঝতে অসুবিধা না হয়, কনফিউজ না হয়ে যায়, ঘেটে না যায় ব্যাপারটা। তাহলে নর্মালিটি বোঝা গেছে এবং মোলারিটি বোঝা গেছে। কারোর কোনো অসুবিধা আছে বল? এই ব্যাপারটাতে কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবি। নর্মালিটি, মোলারিটি, শতকরা মাত্রায় 3টে টপিক আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার একটা ছোট্ট টপিক জেনে রাখ, নর্মালিটি আর মোলারিটির মধ্যে রিলেশন, দ্য রিলেশনশিপ বিটুইন নর্মালিটি অ্যান্ড মোলারিটি। না, নর্মালিটি আর মোলারিটির মধ্যে রিলেশন জানতে গেলে আমরা অলরেডি, এটা একটু মুছে দিচ্ছি, আমরা অলরেডি জানি নর্মালিটি ইজ ইকুয়াল টু কি ছিল? N ইকুয়াল টু W/E into V ছিল তো। নর্মালিটি মানে হচ্ছে W/E into V। আর মোলারিটি মানে কি বললাম? মোলারিটিতে কি বলেছিলাম? মোলারিটি ক্যাপিটাল M
এটা মানে কি বলেছিলাম, W/m/v। তাহলে দুটোর থেকে পরের লাইনে লিখতে পারি W ইকুয়ালস টু নর্মালিটি ইন্টু E ইন্টু V, অ্যান্ড অবশ্যই W ইকুয়াল টু মোলারিটি ইন্টু M ইন্টু V। কিরে দেখা যায় তো, নর্মালিটি ইন্টু E ইন্টু V ইকুয়াল টু মোলারিটি ইন্টু M ইন্টু V। এই অবধি বুঝতে পারলি? তাহলে এখানে যদি আমরা দুটোকে ইকুয়াল করে দিই তাহলে মানে দাঁড়ালোটা কি, দাঁড়ালো হচ্ছে নর্মালিটি ইন্টু E ইন্টু V ইকুয়ালস টু মোলারিটি ইন্টু M ইন্টু V। কেটে যাচ্ছে কি কি স্যার, এখানে কাটছে কি কি, পরিষ্কার দেখতে পাচ্ছি আয়তনগুলো কেটে যাচ্ছে। তাহলে আয়তনগুলো যদি কেটে যায় তাহলে এর পরের টপিক কি লেখা উচিত না, নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু M/E। এটা লেখা যাবে তো? তাহলে লাস্ট আলটিমেট লিখবো নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু এক্স। এইটা মনে রাখবি, যেখানে এক্স মানে হচ্ছে আলটিমেটলি M/E। আবারও বলে দিচ্ছি, এক্স মানে তাহলে আলটিমেটলি দাঁড়ালো কি M/E। মানে কনসেপ্টটা হচ্ছে এটাই, নর্মালিটির সাথে মোলারিটি রিলেশন একটা এক্স মাল্টিপ্লাই হয়। এবার প্রশ্নটা হবে স্যার এক্সটা কি জিনিস? এক্সটা না ডিপেন্ড করে, নাম্বার ওয়ান এক্সটা হয় একটা, যদি যেটাকে বলা হয় অ্যাসিডের ক্ষেত্রে, ফর অ্যান অ্যাসিড এক্স হচ্ছে তার ক্ষারগ্রাহিতা, ইন ইংলিশ বেসিসিটি ফর অ্যান অ্যাসিড। মানে ধর বললাম HCl, তাহলে HCl কে জলে ভাঙলে কটা H প্লাস আয়ন পাবো? একটা। তাহলে তার ক্ষেত্রে এক্স এর মান 1, কারণ HCl কে জলে ভাঙলে কি পাবো? H প্লাস Cl মাইনাস, একটা H প্লাস পাবো। কিন্তু যদি H2SO4 ধরা হয়, H2SO4 ধরলে তাকে জলে ভাঙলে কটা H প্লাস আয়ন পাবো আমরা? দুটো। তাহলে এক্স এর মান কত হবে? 2। তাহলে তখন সেক্ষেত্রে X2, কারণ দুটো H প্লাস আয়ন পেয়েছি। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে তার ক্ষারগ্রাহিতা, বেসিসিটি অফ অ্যান অ্যাসিড। এবারে ক্ষারের ক্ষেত্রে ইন কেস অফ বেস, অ্যাসিডিটি ফর আ বেস, মানে ক্ষারের ক্ষেত্রে তার অম্লগ্রাহিতা। মানে ধর আমি বললাম NaOH কে জলে ভাঙলে কটা OH মাইনাস আয়ন পাবো? NaOH কে জলে ভাঙলে আমরা পাবো একটা OH মাইনাস আয়ন। তার মানে তার ক্ষেত্রে এক্স এর মান হবে 1। CaOH এর হোল 2, একে জলে ভাঙলে কটা OH মাইনাস পাবো? Ca2 প্লাস 2 OH মাইনাস, দুটো OH মাইনাস আয়ন পাবো। তাহলে এর ক্ষেত্রে এক্স এর মান কত হবে? এর ক্ষেত্রে এক্স এর মান হবে 2। বোঝাতে পারলাম? তাহলে এক্স মানে কিন্তু ভ্যারি করছে। আবার বুঝিয়ে দিচ্ছি, অ্যাসিডের ক্ষেত্রে তার ক্ষারগ্রাহিতা, ইন ইংলিশ বেসিসিটি ফর অ্যান অ্যাসিড, ক্ষারের ক্ষেত্রে তার অম্লগ্রাহিতা, অ্যাসিডিটি ফর বেস। এইটুকু বোঝা গেছে প্রত্যেকের? এইটুকু ক্লিয়ার হলো প্রত্যেকে? নর্মালিটি মোলারিটির মধ্যে রিলেশনটা বুঝতে পারলি? এই অবধি হবার পরে তাহলে আমরা কি কি পড়ে ফেললাম অলরেডি? শতকরা মাত্রা পড়লাম, নর্মালিটি পড়লাম, মোলারিটি পড়লাম। কোনো ডাউট আছে এই অবধি? এই অবধি বোঝা হয়ে গেলে নেক্সট টপিক আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে, এর পরের টপিকে চলে যায়। এর পরের টপিক হচ্ছে ফর্মালিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন। এবার আমাদের নেক্সট এই তিনটে টপিক পড়তে হবে। প্রথমে জানিয়ে রাখি, ফর্মালিটিকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। ফর্মালিটি মূলত ব্যবহার করা হয় এমন কোন দ্রাবের জন্য, এমন কোন সলিউটের জন্য যেটি মেনলি আয়নিক কম্পাউন্ড, আয়নীয় যৌগ। ফর্মালিটি আর একটু আগে পড়লাম মোলারিটি, তাদের ডেফিনেশনে জাস্ট একটা স্লাইড চেঞ্জ। মোলারিটি কাকে বলে? কোন দ্রবণের প্রতি লিটারে যত মোল দ্রবীভূত আছে তাকে বলে ওই দ্রবণের মোলারিটি। ইন আ পার লিটার অফ সলিউশন the mole of solute is dissolved are known as molarity of the solution বলেছি। কিন্তু আমরা যদি দ্রাবটা বা সলিউটটাকে একটা আয়নিক কম্পাউন্ড হিসাবে কনসিডার করে নিই, একটা আয়নীয় যৌগ হিসাবে ধরে নিই, তাহলে সেই আয়নিক কম্পাউন্ডটা যদি ওই একটা নির্দিষ্ট দ্রবণের মধ্যে ডিজলভ হয়ে যায়, একটা পার্টিকুলার সলিউশনের মধ্যে ডিজলভ হয়ে যায়, তখন তার কনসেন্ট্রেশনটাকে যে মেথড দিয়ে এক্সপ্রেস করব সেটা হচ্ছে ফর্মালিটি। তাহলে ফর্মালিটির ক্ষেত্রে বেসিক্যালি কি ডেফিনেশন? না কোনো দ্রবণের প্রতি লিটারে
যত গ্রাম সংকেত ভরে দ্রাব দ্রবীভূত আছে, দ্য ফর্মুলা মাস অফ আ সলিউট ইজ ডিজলভ ইন আ সলিউশন, তাকে বলা হবে ফর্মালিটি। তাহলে কোনো দ্রবণের প্রতি লিটারে ফর্মুলা মাস অফ সলিউট ডিজলভ ইন আ পার লিটার অফ আ সলিউশন, মানে প্রতি লিটার দ্রবণে যত গ্রাম সংকেত ভরে, সংকেত ভর, এই যে গ্রাম সংকেত ভর, গ্রাম ফর্মুলা মাস, এই টার্মসটা মেনলি ইউজ করা হয় কাদের জন্য? ফর আয়নিক কম্পাউন্ড, আয়নীয় যৌগের জন্য। তাই আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে মূলত দ্রাবের বা সলিউটের গাঢ়ত্বকে, কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করার জন্য যে মেথড, দ্যাট ইজ নোন অ্যাজ আওয়ার ফর্মালিটি। ঠিক আছে, ফর্মালিটিও মাথায় রাখতে হবে যে এটা উষ্ণতার উপর নির্ভর করে, ইট অলসো ডিপেন্ড অন টেম্পারেচার। কারণ ফর্মালিটি মূলত আয়তনের উপর ডিপেন্ড করছে, কারণ দেখ প্রতি লিটারের কথাটা বলা হচ্ছে। আর ফর্মালিটি, ফর্মাল সলিউশন কাকে বলবো? ওই একই কথা, কোনো দ্রবণের প্রতি লিটারে যদি 1 গ্রাম ফর্মুলা মাস দ্রাব দ্রবীভূত থাকে ইন আ পার লিটার অফ সলিউশন, ইফ 1 গ্রাম ফর্মুলা মাস অফ সলিউট ইজ ডিজলভ, তখন তাকে দ্রবণটাকে বলবো ফর্মাল সলিউশন। তো ফর্মালিটি আলাদা করে তেমন কিছু পড়ার নেই, জাস্ট যেটুকু কথা বলে দিলাম এগুলো একটু ফলো আপ করিস তাহলেই হবে। এরপরে আমাদের যেটা পড়তে হবে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আওয়ার মোলালিটি। এটা আমাদের মোলালিটি, মোলালিটি, মোলালিটি খুব ইম্পর্টেন্ট। মোলালিটি কাকে বলে? এতক্ষণ পর্যন্ত আমরা যে ডেফিনেশন গুলো পড়েছিলাম সেগুলোতে কিন্তু মেনলি আয়তনের উপর নির্ভর করছিল, প্রতি লিটারের কথা বলছিলাম, কোনো দ্রবণের প্রতি লিটারে। এবার মোলালিটিতে আমরা বলবো প্রতি 1000 গ্রাম দ্রাবকে, না 1000 গ্রাম অফ সলভেন্ট, যত মোল দ্রাব দ্রবীভূত থাকে, দ্য মোল অফ সলিউট ইজ ডিজলভ, তাকে বলে ওই দ্রবণের মোলালিটি। মোলালিটি, মাইন্ড ইট, আগেরটা কি বলেছিলাম? মোলারিটি, এবার কি বলছি? মোলালিটি। আগেরটা ছিল মোলারিটি, এবার মোলালিটি। গোলাস না, খুব গুলিয়ে যায় স্টুডেন্টদের। তাহলে মোলালিটি ইজ রিপ্রেজেন্টেড বাই স্মল এম and molarity represented by capital M. ওকে, তাহলে আরেকবার ডেফিনেশনটা বলে আগে। in a 1000 গ্রাম অফ সলিউশন or in a 1000 গ্রাম অফ সলভেন্ট, সলিউশন বলবো না, সলভেন্ট বলছি, in a 1000 গ্রাম অফ সলভেন্ট, the mole of solute is dissolved, that is known as the molality of the solution, তাকে বলে ওই দ্রবণের মোলালিটি। কোন দ্রবণের প্রতি 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকবে তাকে বলে উক্ত দ্রবণের মোলালিটি। তাহলে মোলালিটির গাণিতিক সমীকরণটা কি হবে? না, আমরা এরকম লিখতেই পারি যে W1 গ্রাম দ্রাবকে, না W1 গ্রাম অফ সলভেন্ট, W1 গ্রাম দ্রাবকে W2/M2 মোল দ্রাব দ্রবীভূত আছে, W2/M2 মোল দ্রাব দ্রবীভূত আছে, অর্থাৎ 1 গ্রাম দ্রাবকে কি থাকবে? W2/M2 ইন্টু W1। তাহলে প্রতি 1000 গ্রাম দ্রাবকে কি থাকবে? 1000 গ্রামে ইন্টু 1000। এইটাই হচ্ছে আমাদের মোলালিটি। এখানে একটা ট্রিক্স বলে রাখি, একটা হিন্টস দিয়ে রাখি তোদের, মনে রাখবি মোলালিটিতে, মোলালিটি টপিকটার মধ্যে বা দ্রবণ চ্যাপ্টারে এটাও ভাবতে পারি, যাদের সাফিক্সে 1 লেখা থাকবে তারা সবাই হচ্ছে সলভেন্ট বা দ্রাবক রিলেটেড কেউ না কেউ। আবার বোঝাচ্ছি, যাদের সাফিক্সে 1 লেখা, যেমন এখানে W1 লেখা, ডাব্লুটা হচ্ছে মাস অফ দা, মাস ভর, এবার কার ওজন বেসিক্যালি বোঝাচ্ছে? W1 মানে মাস অফ দা সলভেন্ট। আবার এখানে দেখ W2 লেখা, M2 লেখা, যাদের সাফিক্সে 2 লেখা থাকবে তারা হচ্ছে সলিউট বা দ্রাব সংক্রান্ত কেউ না কেউ। মাথায় রাখবি, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা বলে দিলাম ভেরি ইম্পর্টেন্ট। তাহলে W1 গ্রাম অফ সলভেন্টে, ইনা W1 গ্রাম অফ সলভেন্ট, W2/M2, আর W2/M2 মানে কি? মোল নাম্বার, মাস বাই মোলার মাসকেই তো মোল বলা হয়, ভর বাই আণবিক ভরকেই তো মোল বলা হয়। তাহলে ইন W1 গ্রাম অফ সলভেন্ট, W2/M2 মোল অফ সলিউট ডিজলভ, একে কত? 1000 গ্রামে কত? এটাকেই বলা হবে এই দ্রবণের মোলালিটি। আর আমি আরেকবার শর্টকাটটা বলে রাখি, মনে রাখবি দ্রবণ চ্যাপ্টারে যাদের সাফিক্সে 1 তারা সবাই হচ্ছে সলভেন্ট বা দ্রাবক রিলেটেড কেউ না কেউ, যাদের সাফিক্সে 2 তারা সবাই হচ্ছে সলিউট বা দ্রাব সংক্রান্ত কেউ না কেউ। এটা তোদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, মোলালিটির ইউনিট কি হবে তাহলে স্যার? হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোলালিটি?
ইউনিটটা কি হবে? হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোলালিটি? না, ইউনিটের ক্ষেত্রে ভাব W2/M2 মানে কি? মোল। মোল হয়ে গেল। W1টা কোন ইউনিটে ছিল? গ্রামে ছিল। 1000 দিয়ে ডিভাইড হয়েছে, মোল পার কেজি। এটা হচ্ছে ইউনিট অফ মোলালিটি, মোলালিটির ইউনিট। এবারে স্যার, মোলালিটি কি উষ্ণতার উপর নির্ভরশীল? ইজ মোলালিটি ডিপেন্ড অন টেম্পারেচার? একদমই নয়, মোলালিটি কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে না। কেন করে না স্যার? একটু ভেবে দেখ, এর মধ্যে কোনো ভলিউম রিলেটেড টার্ম রয়েছে? আয়তনযুক্ত রাশি আছে? নেই। তাই মোলালিটি ডাজন্ট ডিপেন্ড অন টেম্পারেচার। অর্থাৎ এখানে লিখে দিই, এটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, ডাজন্ট ডিপেন্ড অন টেম্পারেচার। এটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, কারণ এটির মধ্যে কোনো ভলিউম রিলেটেড টার্ম নেই, এটির মধ্যে কোনো আয়তনযুক্ত রাশি নেই। ঠিক আছে? এবারে স্যার, তাহলে মোলাল দ্রবণ কাকে বলবো? হোয়াট ডু ইউ মিন বাই মোলাল সলিউশন? মোলাল দ্রবণ কাকে বলবো? না, মোলাল দ্রবণ মানে হচ্ছে প্রতি 1000 গ্রাম দ্রাবকে, ইন 1000 গ্রাম অফ সলভেন্ট, দ্য মোল অফ সলিউট ইজ ডিজলভ। যত মোল দ্রবীভূত থাকে তাকে বলে উক্ত দ্রবণের মোলাল দ্রবণ। আবার বোঝাচ্ছি, না 1000 গ্রাম অফ সলভেন্ট, 1000 গ্রাম মানে W1 এর ভ্যালুটা কত পুট করবো? 1000। If 1 mole of solute is dissolved, 1 মোল যদি দ্রাব থাকে তাহলে W2/M2 এর ভ্যালুটা কত হবে? 1। ভালো করে ভেবে দেখ, না 1000 গ্রাম অফ সলভেন্ট, তাহলে W1 এর ভ্যালুটা কত হবে? 1000 গ্রাম দ্রাবকের কথা বলা হচ্ছে। যদি 1 মোল দ্রাব দ্রবীভূত থাকে তাহলে W2/M2 টা কত হবে? W2/M2 এর ভ্যালুটা হয়ে গেল 1। তাহলে এটা 1, এটা 1000, আলটিমেট কেটে m এর মান কত বেরোলো? স্মল m ইকুয়াল টু 1। তখন সেই দ্রবণটাকে আমরা বলবো মোলাল দ্রবণ। বোঝা গেল সবার? হোয়াট ইজ মোলাল সলিউশন? তাহলে মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়। এমসিকিউ আসে, অ্যামং দ্য ফলোইং হুইচ ওয়ান ডাজন্ট ডিপেন্ড অন টেম্পারেচার? নিম্নলিখিত কোনটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়? অপশন এ দেবে নর্মালিটি, অপশন বি দেবে মোলারিটি, অপশন সি দেবে ফর্মালিটি, অপশন ডি দেবে মোলালিটি। তাহলে অ্যান্সার কি হবে? অফকোর্স অপশন ডি, মোলালিটি। কথাটা বোঝা গেল? ঠিক আছে? এরকম প্রশ্ন আসতে পারে, আর এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন গুলো লাগবে আমাদের পরে। এর জন্য দ্রবণ চ্যাপ্টারের মানে দ্রবণ পার্টটার মধ্যে, সলিউশন পার্টটার মধ্যে, তরলের অবস্থা বা লিকুইড স্টেটের আন্ডারে যে সলিউশন পার্ট, তার মধ্যে আগে এগুলো ডিসকাস করা হয়। আচ্ছা, লাস্ট টপিক এই টাইমে, মানে এই টপিকের মধ্যে লাস্ট পয়েন্ট, মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ বলতে কি বোঝানো হয়? না, মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ যাকে বেসিক্যালি কাই দিয়ে রিপ্রেজেন্ট করে, প্রথমেই বলে রাখি, কাই দিয়ে রিপ্রেজেন্ট করে, চিহ্নটাকে কাই বলে। হ্যাঁ, একটু এক্স এর মতো দেখতে, অনেকে এক্স বলে, কাই বলে। বেসিক্যালি মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ দু রকমের হয়, আমি এখানে লিখে দিচ্ছি। একটা কাই 1 আর একটা হচ্ছে কাই 2। এই কাই 1 মানে আমি কি বলেছিলাম, যাদের সাফিক্সে 1 তারা সবাই কার রিলেটেড? দ্রাবক বা সলভেন্ট রিলেটেড। যাদের সাফিক্সে 2 তারা সবাই কি রিলেটেড? দ্রাবক বা সলিউট রিলেটেড। তার মানে কাই 1 ইকুয়াল টু হবে N1/N1 প্লাস N2, আর কাই 2 ইকুয়াল টু হবে N2/N1 প্লাস N2। অর্থাৎ তাহলে স্যার মোল ফ্র্যাকশন ব্যাপারটা কি বোঝানো হচ্ছে? না, মোল ফ্র্যাকশন মানে হচ্ছে যার মোল ফ্র্যাকশন তুমি বের করবে সেটা আইদার সলভেন্ট অর সলিউট, দ্রাবক অর দ্রাবক। তুমি যেটা করবে তার মোল নাম্বারটাকে উপরে লিখবে বাই টোটাল মোল নাম্বারটা। N1 বলেছি, আবারও বলে দিই, যাদের সাফিক্সে 1 তারা সলভেন্ট, তাহলে N1 মানে কি বলবো? দ্রাবকের মোল সংখ্যা, মোল নাম্বার অফ দা সলভেন্ট। বাই কি দেখা আছে? N1 প্লাস N2। N2টা কি বলবো? দ্রাবের মোল সংখ্যা, মোল নাম্বার অফ দা সলিউট। তাহলে যার মোল ফ্র্যাকশন বের করবি তার মোল নাম্বারটাকে উপরে লিখবি, টোটাল মোল নাম্বারটাকে নিচে লিখবি। আবার যার মোল ফ্র্যাকশন বের করবো, তার মানে কাই 2 বের করতে গেলে N2/N1 প্লাস N2, আর কাই 1 মানে হচ্ছে N1/N1 প্লাস N2। তার মানে একটা জিনিস খেয়াল কর, এই দুটো থেকে একটা কনক্লুশন পেতে পারি, কাই 1 প্লাস কাই 2 ইজ ইকুয়াল টু 1। বোঝা গেল সবার? মোট মোল ফ্র্যাকশনের ভ্যালু সলিউট প্লাস সলভেন্টের টোটাল মোল ফ্র্যাকশন, দ্রাবক এবং দ্রাবকের মোট মোল ভগ্নাংশের মান অনেস কত হয়? 1 হয়। আচ্ছা স্যার, মোল ফ্র্যাকশন ইউনিট কি হবে? এর ইউনিট হবে না। কেন হবে না? এটা একটা ফ্র্যাকশন যার রেশিওর ইউনিট হয় না, তাই মোল ভগ্নাংশের কোনো একক হয় না, এটি একটি একক বিহীন রাশি।
ক্লিয়ার হলো কি বললাম? এটা উষ্ণতার উপর নির্ভরশীল নয়, ডাজন্ট ডিপেন্ড অন টেম্পারেচার, উষ্ণতার উপর নির্ভর করছে না। কারণ মোল নাম্বার মানে কি, মাস বাই মোলার মাস, এগুলো ডিপেন্ড করে না উষ্ণতার উপর। তার জন্য এটা হচ্ছে আমাদের লাস্ট টার্ম ছিল দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ বা মেথড অফ এক্সপ্রেশন অফ দ্য কনসেন্ট্রেশন অফ সলিউটের মধ্যে যে মেথডগুলো আমরা পড়লাম, কি কি মেথড পড়লাম আরেকবার রিমাইন্ড দিয়ে দিই। ফার্স্ট ওয়ান, পার্সেন্টেজ স্ট্রেংথ বা পার্সেন্টেজ কম্পোজিশন, শতকরা মাত্রা। সেকেন্ড পয়েন্ট নর্মালিটি। থার্ড পয়েন্ট মোলারিটি। ফোর্থ পয়েন্ট ফর্মালিটি। ফিফথ মোলালিটি। আরেকটা হচ্ছে মোল ফ্র্যাকশন। আরেকটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে পিপিএম, পার্টস পার মিলিয়ন। ওই যেরকম ভাবে শতকরা মাত্রা করেছিলি ওই রকমই অনেকটা হয়, জাস্ট পার্টস পার মিলিয়ন মানে কনসেপ্টটা এরকম, কোনো দ্রবণের প্রতি 10 লক্ষের মধ্যে, প্রতি 10 lakhs-এর মধ্যে যে সলিউটটা ডিজলভ থাকবে তাকে বলা হবে পিপিএম। বা এরকম বলতে পারিস কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রবণের মধ্যে কোনো নির্দিষ্ট ভলিউম অফ সলিউশনে ভলিউম অফ মাস অফ সলিউট ডিজলভ থাকবে, যে পরিমাণ দ্রবীভূত হবে সেটা 10 lakhs-এ কত, 10 lakhs-এ 10⁶, সেটা বেসিক্যালি বলে পিপিএম, পার্টস পার মিলিয়ন। লাগে না খুব একটা, তার জন্য আর ডিসকাস করা হয়নি। এখানে এই কটাই মেনলি লাগবে। বোঝা গেছে? তাহলে প্রথম পার্টটা বোঝা গেল, এটা আমাদের এই সলিউশন পার্টের মধ্যে দ্রবণ অংশের মধ্যে প্রথম সেগমেন্ট, যেটা নিয়ে প্রথম ডিসকাস করলাম। এই অবধি বোঝা গেছে আশা করি প্রত্যেকে তোদের। এবারে নেক্সট টপিক হচ্ছে আমাদের তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। নেক্সট টপিক, অলরেডি নর্মালিটি, মোলারিটি, ফর্মালিটি, মোলালিটি সব টপিক পড়া হয়ে গেল। এবার হচ্ছে সলিবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইডস, তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। এই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব। না, তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার জন্য আগে একটা জিনিস ভেবে দেখ। ধর একটা কন্টেনার আছে, যে কন্টেনারটার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ লিকুইড রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ তরল রয়েছে, ঠিক আছে? এবার এই তরলের মধ্যে এই যে তরলটা রয়েছে, এই যে লিকুইডটা রয়েছে, এই তরলটার মধ্যে যে গ্যাস মলিকুলসগুলো মানে ডিজলভ হবে, কারণ এই তরলের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, সেই ফাঁকা জায়গাগুলোর মধ্যে যে গ্যাস কণাগুলো দ্রবীভূত হবে, এই তরলের ফাঁকা জায়গাগুলোর মধ্যে, তরলের মধ্যে যে ভ্যাকেন্ট স্পেসটা রয়েছে তার মধ্যে যে গ্যাস মলিকুলসগুলো ডিজলভ হবে, দ্রবীভূত হবে, এবং দ্রবীভূত হয়ে ডিজলভ হয়ে তারা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, দে মেক আ স্যাচুরেটেড সলিউশন। এই কনসেপ্টটাকেই বলা হয় সলিবিলিটি অফ গ্যাস ইন আ লিকুইড। তারা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ধর একটা নির্দিষ্ট আয়তনের পাত্রের মধ্যে, ইন আ পার্টিকুলার ভলিউম অফ কন্টেনারের মধ্যে একটা নির্দিষ্ট আয়তনের দ্রাবক রয়েছে, ইন আ পার্টিকুলার ভলিউম অফ কন্টেনার এ পার্টিকুলার ভলিউম অফ সলভেন্ট ইজ ডিজলভ, জল রয়েছে একদম সিম্পল ভাবে। এবার এই দ্রাবকটার মধ্যে, সলভেন্টের মধ্যে যে ভ্যাকেন্ট স্পেসগুলো আছে, যে ফাঁকা জায়গাগুলো আছে, সেখানে যখন কোনো গ্যাস মলিকুলস বসে গিয়ে বা প্রবেশ করে মেক আ স্যাচুরেটেড সলিউশন, একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, তাকেই বলা হবে গ্যাসের তরলে দ্রাব্যতা। তাকেই বলা হবে গ্যাসের তরলে দ্রাব্যতা, মানে গ্যাস মলিকুলসগুলো, গ্যাস কণাগুলো ওই লিকুইডের মধ্যে, তরলটার মধ্যে ডিজলভ হচ্ছে, দ্যাটস অল। কথাটা বোঝা গেল? এবং তারা কিন্তু কি তৈরি করবে? তারা তৈরি করবে একটা স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। ওকে, এবারে আমাদের পরবর্তী টপিক হচ্ছে এই যে গ্যাসের তরলে দ্রাব্যতা, এই গ্যাসের তরলে দ্রাব্যতা বা সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইডস, এর জন্য কোন কোন প্রভাব নির্ভর করে, মানে কোন কোন ফ্যাক্টরস রেসপন্সিবল। তাহলে নেক্সট টপিকে যাই। তরলে গ্যাসের দ্রাব্যতার উপর প্রভাবকারী বিষয়সমূহ, যে কোনো একটা গ্যাস মলিকুলস যখন কোনো একটা পার্টিকুলার সলভেন্ট মানে একটা নির্দিষ্ট দ্রাবক এর মধ্যে ডিজলভ হচ্ছে, তার জন্য কোন কোন বিষয় রেসপন্সিবল। না, ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তরল ও গ্যাসের প্রকৃতি। ফার্স্ট পয়েন্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নেচার অফ গ্যাস অ্যান্ড দ্য লিকুইড। পয়েন্টগুলো বুঝে নি। মনে রাখবি, ফার্স্ট পয়েন্টের মধ্যে আমরা বলবো যে সমস্ত গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম, যে সমস্ত গ্যাসের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম, সেই গ্যাসগুলো কিন্তু খুব সহজে ডিজলভ হয় না, তারা কিন্তু সহজে খুব একটা লিকুইফাইড হয় না। কোন কোন গ্যাস? হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, এই গ্যাসগুলো কিন্তু সহজে
কোনো একটা নির্দিষ্ট তরল দ্রাবকে কোনো একটা পার্টিকুলার লিকুইড সলভেন্টের মধ্যে ডিজলভ হবে না। কেন? এই সমস্ত গ্যাসের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব কম, মানে যেটাকে বেসিক্যালি ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বলতে পারি, সেটা খুব কম। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, যে এমন কিছু গ্যাসের কথা বলা হচ্ছে যে গ্যাসগুলোর তরলে দ্রাব্যতা অনেক কম। কেন কম? কারণ এই গ্যাসগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক কম। সেকেন্ড পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এমন কিছু গ্যাস আছে লাইক দ্য CO2, অ্যামোনিয়া, এই গ্যাসগুলোর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। তাই এই গ্যাসগুলো একটা নির্দিষ্ট তরল দ্রাবকে একটা নির্দিষ্ট লিকুইড সলভেন্টের মধ্যে খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায়, খুব সহজে দ্রবীভূত হয়ে যায়। বোঝা গেল? তাহলে দ্বিতীয় পয়েন্টটাও কিন্তু গ্যাসের প্রকৃতির উপরই নির্ভর করছে। অফকোর্স প্রথম পয়েন্টটাও গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করছে। তাহলে প্রথম পয়েন্টটা কি বললাম, যে সমস্ত গ্যাসের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম, সেই গ্যাসগুলো খুব সহজে একটা লিকুইড সলভেন্টে ডিজলভ হয় না। সেকেন্ড পয়েন্ট কি বললাম, যে সমস্ত গ্যাসের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি, সেই গ্যাসগুলো খুব সহজে একটা নির্দিষ্ট দ্রাবকে ডিজলভ হয়। উদাহরণ দিয়ে দিয়েছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে না, কিছু গ্যাস আছে যারা একটা নির্দিষ্ট দ্রাবকেই ডিজলভ হবে। কিছু কিছু গ্যাস আছে যারা একটা পার্টিকুলার লিকুইড সলভেন্টে ডিজলভ হবে, মানে এখানে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করছে। যেমন অ্যামোনিয়া ডিজলভ অনলি ইন ওয়াটার, অ্যামোনিয়া খালি জলেই দ্রবীভূত হয়। তাহলে এটা তরল দ্রাবকের প্রকৃতি বা ইটস ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য লিকুইড সলভেন্ট, তরল দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করছে। আর পয়েন্ট নাম্বার 4, কিছু গ্যাস আছে যারা একটা পার্টিকুলার সলভেন্টে মানে লিকুইড সলভেন্টে তরল দ্রাবকে দ্রবীভূত হয়ে ডিজলভ হয়ে ডিসোসিয়েট ইন আয়নস, আয়নে ভেঙে যায়। যেমন তার HCl গ্যাস যখনই জলে পড়ে ইট ডিসোসিয়েট ইন আয়নস টু মেক H+ and Cl- আয়ন। তাহলে এই পয়েন্টসগুলো হচ্ছে গ্যাসের তরলের দ্রাব্যতার উপর গ্যাস আর তরলের প্রকৃতি বা তরল ও গ্যাসের প্রকৃতি, নেচার অফ গ্যাস অ্যান্ড দ্য লিকুইড। বোঝা গেল পয়েন্টসগুলো? 4টে পয়েন্ট বললাম, 4টে পয়েন্টস বোঝাতে পারলাম। এরপরে নেক্সট টপিক আমাদের হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার, ভেরি ইম্পর্টেন্ট, উষ্ণতার প্রভাব। না কোনো গ্যাস যখন কোনো একটা পার্টিকুলার লিকুইড সলভেন্টে ডিজলভ হবে, ভালো করে বুঝে দেখ, যখন কোনো একটা কন্টেনার আছে, ধর এটা, এই কন্টেনারটার মধ্যে ধর, এই যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটার মধ্যে ধর যে লিকুইডগুলো রয়েছে, এটা হচ্ছে লিকুইডগুলো রয়েছে। এবার গ্যাস মলিকুলসগুলো ধর এর মধ্যে ডিজলভ হচ্ছে, গ্যাস মলিকুলসগুলো ধর যেটা গ্যাসের উপরিপৃষ্ঠতলে ছিল, তরলের উপরিপৃষ্ঠ কণাগুলো আস্তে আস্তে লিকুইডটার মধ্যে ডিজলভ হচ্ছে। এবার মনে রাখবি যে যখন কোনো গ্যাস একটা নির্দিষ্ট তরল দ্রাবকে দ্রবীভূত হবে, when a gas dissolve in a particular liquid solvent, তখন গ্যাস কণাগুলো, গ্যাস মলিকুলসগুলোর সাথে লিকুইড মলিকুলসগুলোর একটা কলিশন হয়, একটা সংঘর্ষ হয়। অ্যাজ আ রেজাল্ট মনে রাখতে হবে, গ্যাস প্লাস তরল দ্রাবক, গ্যাস প্লাস লিকুইড সলভেন্ট, রিভার্সেবল সাইন দিয়ে আমরা বলতে পারি দ্রবীভূত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ, দ্রবীভূত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ, ইংলিশে বললে স্যাচুরেটেড সলিউশন অফ আ ডিজলভ গ্যাস, দ্রবীভূত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ। এবং এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ΔH এর মান হবে <0, ΔH এর মানটা হবে <0। তোরা সবাই জানিস ΔH এর মান <0 বলতে কি বোঝানো হয় না, ΔH এর মান <0 মানে হচ্ছে উক্ত প্রক্রিয়ায়, ইন দিস প্রসেস এনথালপির ভ্যালু নেগেটিভ, চেঞ্জেস অফ এনথালপি বিকাম নেগেটিভ। ΔH এর মান <0 মানে ΔHটা কি? ΔH মানে চেঞ্জেস অফ এনথালপি, এনথালপির পরিবর্তন, ক্লাস 11 থার্মোডাইনামিক্সে পড়েছিস। আর ΔH এর মান নেগেটিভ বলতে কি বোঝাচ্ছে? ইটস অ্যান এক্সোথার্মিক প্রসেস, এটা একটা তাপমোচী বিক্রিয়া। কেন এক্সোথার্মিক প্রসেস? ওই যে বলে ফেললাম যে যখন কোনো একটা গ্যাস মলিকুল একটা পার্টিকুলার লিকুইডের মধ্যে ডিজলভ হবে, তখন তাদের মধ্যে একটা কলিশন হবে, এবং এই কলিশনের জন্য এবং এই সংঘর্ষের জন্য বেসিক্যালি সেখানে হিট জেনারেট করবে।
এবং হিট জেনারেট করার জন্যই মেনলি মনে রাখতে হবে এক্ষেত্রে ডেল এইচ এর মানটা কিসে হয়, নেগেটিভে হয়। মনে থাকবে কি বললাম, এখানে ডেল এইচ এর মানটা নেগেটিভে হয় কেন, বুঝতে পারলি? এটা প্রত্যেকের বোঝা গেল কি বললাম? তার মানে মাথায় রাখবি, যখন কোনো গ্যাস কোনো একটা নির্দিষ্ট তরল দ্রাবকে দ্রবীভূত হবে, when a gas dissolve in a particular liquid solvent, একটা নির্দিষ্ট তরল দ্রাবকে দ্রবীভূত হবে এবং এই নির্দিষ্ট তরল দ্রাবকে দ্রবীভূত হয়ে এই পার্টিকুলার লিকুইড সলভেন্টে ডিজলভ হয়ে টু মেক আ স্যাচুরেটেড সলিউশন, একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, তার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা অবশ্যই কিসে হবে, নেগেটিভে। তার ক্ষেত্রে এনথালপির পরিবর্তনটা অবশ্যই কিসে হবে, ঋণাত্মক। ক্লিয়ার? এবার স্যার উষ্ণতার প্রভাবের কনসেপ্টে তাহলে কি আসবে না, এই প্রক্রিয়ায় আমি যদি টেম্পারেচার আরো বাড়িয়ে দিই, ইনক্রিজ টেম্পারেচার অন দ্য প্রসেস, এই প্রক্রিয়া আমি যত উষ্ণতা বৃদ্ধি করব, উষ্ণতা আরো বাড়াবো, তাহলে অ্যাকর্ডিং লা সাতেলিয়া প্রিন্সিপাল, লা সাতেলিয়ার নীতি অনুসারে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা সেই দিকেই যাবে যেদিকে টেম্পারেচার কম আছে। এবার এই প্রক্রিয়ায় টেম্পারেচার কোন দিকে কম না, এই প্রক্রিয়ায় টেম্পারেচার কম হচ্ছে লেফট সাইডে। অর্থাৎ যখন কোনো একটা গ্যাস কোনো একটা পার্টিকুলার লিকুইড সলভেন্ট বা তরল দ্রাবকে দ্রবীভূত হবে এবং এই তরল দ্রাবকে দ্রবীভূত হয়ে একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি করবে, সেখানে আমি যদি উষ্ণতা বৃদ্ধি করি, ইনক্রিজ টেম্পারেচার, তাহলে অবশ্যই মনে রাখবি ইকুইলিব্রিয়াম লেফট সাইডে শিফট করে যাবে, অর্থাৎ গ্যাসের তরলে দ্রবীভূত হওয়ার প্রবণতা হ্রাস পাবে। সলিবিলিটি অফ গ্যাস লিকুইড গ্র্যাজুয়ালি ডিক্রিজেস, মানে গ্যাসটা সহজে তখন ডিজলভ হবে না, গ্যাসটা সহজে তখন এই নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত হবে না। কিন্তু যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি, উষ্ণতা বৃদ্ধি বলছি, উষ্ণতা হ্রাস করি, উষ্ণতা বৃদ্ধি করলে তো বাদিকে চলে যাবে, উষ্ণতা টেম্পারেচার ইনক্রিজ করলে তো ইকুইলিব্রিয়াম বাদিকে চলে গেল। কিন্তু যদি আমি উষ্ণতা হ্রাস করি, ডিক্রিজ টেম্পারেচার, উষ্ণতা হ্রাস করে দিই, এটা ছিল কি উষ্ণতা বৃদ্ধি। আমরা যদি উষ্ণতা হ্রাস করি কি হবে, অ্যাকর্ডিং লা সাতেলিয়া প্রিন্সিপাল, লা সাতেলিয়া নীতি অনুসারে ইকুইলিব্রিয়াম সেই দিকেই যাবে যেদিকে উষ্ণতা বেশি আছে, যেদিকে টেম্পারেচার বেশি আছে। এই সিস্টেমটাতে যেহেতু অলরেডি ডেল এইচ লেস দেন 0 রাইট সাইডে, রিঅ্যাকশনের রাইট সাইডে যেহেতু ডেল এইচ লেস দেন 0, তার মানে কি, যখন কোনো একটা গ্যাস কোনো একটা লিকুইড সলভেন্টে ডিজলভ হচ্ছে টু মেক আ স্যাচুরেটেড সলিউশন, একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে, অবশ্যই তার ক্ষেত্রে ডেল এইচ এর মান লেস দেন 0, মানে অলরেডি রাইট সাইডে, রিঅ্যাকশনের রাইট সাইডে টেম্পারেচার জেনারেট করছে, মানে তাপ উৎপন্ন হচ্ছে, মানে তাপমোচী বিক্রিয়া। এবার আমি উষ্ণতা হ্রাস করলে কি হবে, উষ্ণতা হ্রাস করলে অ্যাকর্ডিং লা সাতেলিয়া প্রিন্সিপাল ইকুইলিব্রিয়াম কোন দিকে চলে যাবে, সেই দিকেই যাবে যেদিকে উষ্ণতা বেশি আছে। এখানে উষ্ণতা কোন দিকে বেশি আছে, রাইট সাইডে বেশি আছে। অর্থাৎ মাথায় রাখতে হবে উষ্ণতার প্রভাবটা কি হচ্ছে না, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের তরলে দ্রাব্যতা কমে যায়। If we increase temperature, then the solubility of gas on a liquid gradually decreases, drop করছে। আর আমি যদি উষ্ণতা হ্রাস করি, if we decrease temperature, then the solubility of gas on a liquid gradually increases. এই জন্য মনে রাখবি, এই পয়েন্টের জন্যই আমাদের কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা খেতে বেশি টেস্টি হয় রাদার দেন গরম কোল্ড ড্রিঙ্কস। গরম মানে আমি নর্মাল টেম্পারেচারের কথা বলছি, কারণ কোল্ড ড্রিঙ্কস মেনলি কি হয়, সোডা ওয়াটার মেনলি কি হয়, ওর মধ্যে CO2 গ্যাস ডিজলভ করা থাকে। এবার নর্মাল টেম্পারেচারে CO2 গ্যাস যে ডিজলভ হবে সেটা অত ভালোভাবে হচ্ছে না, কিন্তু যত চিল হবে, মানে যত টেম্পারেচার কম থাকবে, চিল যেটাকে আমরা বলি, একদম ঠান্ডা যেটাকে বলি, সেই অবস্থায় টেম্পারেচার অনেক ড্রপ করে গেছে, তার মানে CO2 গ্যাসটা অনেক বেশি করে কি হয়েছে, ওই পার্টিকুলার সলভেন্টের মধ্যে, নির্দিষ্ট দ্রাবকটার মধ্যে ভালো করে ডিজলভ হয়ে স্যাচুরেটেড সলিউশন তৈরি করে দিয়েছে। এই জন্য কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা অবস্থায় খেতে বেশি টেস্ট লাগে দেন গরম অবস্থায়। বোঝা গেল কি বললাম? তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাসের তলে দ্রাব্যতার উপর এফেক্ট অফ টেম্পারেচার। ডান। এবার আরেকটা প্রভাব আছে, এফেক্ট অফ প্রেশার। এটা একদম সিম্পল না, এফেক্ট অফ প্রেশারে আমরা কি বলবো না, যত কোনো লিকুইডের উপরে যে গ্যাস মলিকুলস গুলো থাকবে, কোনো তরলের উপরে যে গ্যাস কণাগুলো থাকবে,
যত আমি গ্যাস মলিকুলসগুলোর উপর প্রেসার দেব, যত আমি গ্যাস কণাগুলোর উপর চাপ দেব, গ্যাস মলিকুলসগুলো বা গ্যাস কণাগুলো তত বেশি করে ওই নির্দিষ্ট তরল দ্রাবকে ওই পার্টিকুলার লিকুইড সলভেন্টের মধ্যে কি হবে, ডিজলভ হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে। অর্থাৎ গ্যাসের তরলে দ্রাব্যতা কি হবে, আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ একদম এক কথাই বললে, উইথ ইনক্রিজেস অফ প্রেসার, চাপ বৃদ্ধি করলে গ্যাসের তরলে দ্রাব্যতা গ্র্যাজুয়ালি বাড়বে। একদম এক কথা, মানে চাপ এবং দ্রাব্যতা পরস্পরের সাথে সমানুপাতিক। প্রেসার অ্যান্ড সলিবিলিটি একে অপরের সাথে প্রপোর্শনাল রিলেশন। ওকে, নির্দিষ্ট উষ্ণতা, পার্টিকুলার টেম্পারেচারে। তাহলে চাপের প্রভাবে নতুন করে কিছু বোঝানোর নেই, যত চাপ বৃদ্ধি পাবে তত গ্যাস মলিকুলস গুলো নির্দিষ্ট তরল দ্রাবকের মধ্যে বেশি করে কি হবে, ডিজলভ হয়ে যাবে। একদম ডান। বোঝা গেল কি বললাম? এবারে আমাদের নেক্সট টপিক যেটা পড়ছিলাম, যে চাপের প্রভাব, এফেক্ট অফ প্রেসার, গ্যাসের তলে দ্রাব্যতার উপর চাপের প্রভাব, তার উপর বেস করে আমরা এবার পড়বো হেনরিজ ল, হেনরির সূত্র। ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট ল। হেনরির সূত্রে কি বলা হচ্ছে না, হেনরির সূত্রে বলছে একটি নির্দিষ্ট উষ্ণতায়, পার্টিকুলার টেম্পারেচার, যখন কোনো একটা গ্যাস একটা তরলের মধ্যে, মানে একটা লিকুইড সলভেন্টের মধ্যে ইকুইলিব্রিয়ামে আছে, মানে সাম্যাবস্থায় রয়েছে, তখন, আই রিপিট, তখন ওই গ্যাসের চাপ যত বাড়বে তত ওই গ্যাসটা বেশি করে ওই তরল দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে ভালোভাবে বাংলায় বললে কি দাঁড়ালো, নির্দিষ্ট উষ্ণতায় যখন কোনো একটা গ্যাস একটা তরল দ্রাবকের সঙ্গে সাম্যাবস্থায় থাকবে, তখন ওই গ্যাসের চাপ তার দ্রাব্যতার সঙ্গে সমানুপাতিক। ইন ইংলিশ, at a particular temperature, when a gas is in equilibrium with a liquid solvent, then the pressure on the gas is proportional to the solubility on that liquid solvent. Okay, মানে গ্যাসটার চাপ তার তরল দ্রাবকের দ্রাব্যতার সাথে সমানুপাতিক। মানে চাপ বাড়লে গ্যাসের তরলে দ্রাব্যতা ক্রমশ কি হবে, বাড়বে। যেমন এটার উপর ভিত্তি করে আমরা যদি গাণিতিক সমীকরণটা আসি হেনরিজ লয়ে, হেনরির সূত্রে গাণিতিক সমীকরণটা কিরকম দাঁড়াবে না, পিটা কি, গ্যাসের চাপ, প্রপোর্শনাল টু কাই, মানে মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন পড়িয়েছি অলরেডি। আবার এই মোল ফ্র্যাকশনটাই, আবার এই মোল ভগ্নাংশটাই মূলত, ভালো করে ভেবে দেখ, এখানে হচ্ছে গ্যাসের দ্রাব্যতা, এখানে হচ্ছে গ্যাসের সলিবিলিটি। তাহলে পি প্রপোর্শনাল টু যদি কাই বা মোল ভগ্নাংশ যাই বলবি, তাহলে পি ইকুয়াল টু কি দাঁড়াবে, কেইচ ইন্টু কাই। এখানে কেইচটা কি না, মনে রাখতে হবে, এখানে কেইচটা হচ্ছে আমাদের হেনরির ধ্রুবক, হেনরিজ কনস্ট্যান্ট, হেনরির ধ্রুবক, হেনরিজ কনস্ট্যান্ট, মনে থাকবে। এবার এই কেইচ এর একক কি সেটা জানতে হবে। কেইচ এর এককটা কি, ইউনিট, এককটা কি বলবো, এককটা পি ইকুয়াল টু, যদি কেইচ ইন্টু এক্স হয় তাহলে কেইচ ইকুয়াল টু কি লিখতে পারি, পি বাই এক্স। এক্স মানে ছিল কি, মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন, তাই তো, মানে যেটা দ্রাব্যতা বা সলিবিলিটি, সেটাই আবার এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি দিয়ে, মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। তার মানে আমরা অলরেডি পড়ে ফেলেছি মোল ফ্র্যাকশন হ্যাজ নো ইউনিট, মোল ভগ্নাংশে কোনো একক হয় না। আর যেহেতু মোল ফ্র্যাকশন হ্যাজ নো ইউনিট, মোল ভগ্নাংশে কোনো একক হয় না, তার মানে কেইচ এর ইউনিট ইজ ইকুয়ালস টু দ্য ইউনিট অফ প্রেসার। আর চাপের একক কি হয়, হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেসার, এটিএম, বার বা টর। তাহলে কেইচ এর ইউনিট কি হবে, কেইচ এর ইউনিট হবে এটিএম অর বার অর টর। মনে রাখবি, ঠিক আছে, মনে থাকবে এগুলো, যে কেইচ এর ইউনিট হবে এটিএম, বার বা টর। দ্যাটস অল। এবার আরেকটা পয়েন্ট পড়ে নি, সেটা হচ্ছে কেইচ এর ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। নাম্বার 1, কেইচ এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে। The value of KH depends on the nature of the gas. Number 2, KH এর মান তরল দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। The value of KH is also depend on the nature of the liquid solvent. Number 3, KH এর মান প্রতিটা গ্যাসের জন্য আলাদা আলাদা হবে। প্রতিটা গ্যাসের ক্ষেত্রে, প্রতিটা গ্যাসের জন্য আলাদা আলাদা হবে, প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আলাদা আলাদা হবে।
নাম্বার 4, কেএইচ এর মান উষ্ণতার উপর নির্ভরশীল, ইটস ডিপেন্ড অন দ্য টেম্পারেচার। এইগুলো বেসিক্যালি হেনরিজ ল এর যে কনস্ট্যান্ট, হেনরির ধ্রুবক তার বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য বললাম আরেকবার বলে দিই। কেএইচ এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে। নাম্বার 2, কেএইচ এর মান তরল দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। প্রত্যেকটা গ্যাসের জন্য কেএইচ এর মান নির্দিষ্ট হবে এবং কেএইচ এর মান উষ্ণতার উপর নির্ভরশীল। এই পয়েন্টসগুলো মোটামুটি পড়বি, ঠিক আছে? তাহলে এই গেল হেনরির সূত্রের পুরো ব্যাপারটা। এবার এখানে একটা কথা বলে রাখি, হেনরিজ ল কিন্তু একটা লিমিটেশন আছে, হেনরির সূত্রে একটা সীমাবদ্ধতা আছে। না, হেনরিজ ল সেই সমস্ত গ্যাসের জন্যই অ্যাপ্লিকেবল হয় যে গ্যাসগুলো একটা নির্দিষ্ট তরল দ্রাবকে ডিজলভ হবে, একটা নির্দিষ্ট তরল দ্রাবকে দ্রবীভূত হবে, কিন্তু সলভেন্টটার সাথে, ওই লিকুইড সলভেন্টের সাথে, তরল দ্রাবকটার সাথে রিয়াকশন করবে না, কোনো বিক্রিয়া করবে না। সেই সমস্ত গ্যাসের জন্যই কিন্তু হেনরিজ ল অ্যাপ্লিকেবল। অ্যামোনিয়া গ্যাস বা HCl গ্যাস, এগুলোর জন্য হেনরিজ ল অ্যাপ্লিকেবল হবে না। কেন হবে না? কারণ হেনরিজ ল অ্যামোনিয়া বা HCl এর জন্য অ্যাপ্লিকেবল হবে না, কারণ অ্যামোনিয়া বা HCl এই গ্যাসগুলো যদি জলে ডিজলভ করা হয়, তে রিয়াক্ট উইথ ওয়াটার, তারা জলের সাথে রিয়াকশন করে ফেলে। তাই এই সমস্ত গ্যাসের জন্য হেনরির সূত্র প্রযোজ্য হবে না। এটা হচ্ছে হেনরির সূত্রের সীমাবদ্ধতা, লিমিটেশন। এটা এমসিকিউতে দেয়, গতবারই দিয়েছিল। গত বছর HS 2025-এর যে সেমিস্টার 3 হয়েছিল সেখানে একটা প্রশ্ন এসেছিল। কথাটা বুঝতে পারলি কি বললাম? তাহলে এটা হচ্ছে হেনরিজ ল এর পুরো কনসেপ্টটা হয়ে গেল। এরপরে টপিক হচ্ছে, এগুলো হয়ে যাওয়ার পরে হেনরিজ ল এর পরে আমাদের হেনরিজ ল এর কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। যেমন তোরা সবাই জানিস, এই যে কোল্ড ড্রিঙ্কসের ভেতরে কি থাকে? মেনলি হাই প্রেসারে CO2 গ্যাসকে ডিজলভ করিয়ে রাখা হয়। এবার কোল্ড ড্রিঙ্কসের যে বোতলের যে মুখটা, সেটা যখন খুলতে হয় খুব আস্তে আস্তে খুলতে হবে। বেশি জোরে তাড়াহুড়ো করে খুললে কি হবে না, ভেতরে CO2 গ্যাসটা অ্যাজ আ মানে খুব হাই, ভেতরের প্রেশারটা যেহেতু বেশি থাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তার জন্য কি হবে না, ফেনা তৈরি হয়ে যাবে কোল্ড ড্রিঙ্কসের। এটা হেনরিজ ল এর অ্যাপ্লিকেশন। যে হেনরিজ ল দিয়েই বেসিক্যালি করা হয়, যত প্রেশার বাড়বো তত গ্যাসের সলিবিলিটি বাড়বে, যত চাপ বাড়বে তত গ্যাসের দ্রাব্যতা বাড়বে। তাহলে তার উপর বেস করে যত ভেতরে হাই প্রেশার দিয়ে CO2 গ্যাসকে ডিজলভ করিয়ে রাখা হয়, তার জন্য বোতল আস্তে আস্তে না খুললে ভেতরে প্রেশারটা বেশি থাকার জন্য গ্যাসটা তাড়াতাড়ি বেরোতে চাইবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা, স্কুবা ডাইভিং। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, স্কুবা ডাইভিং। না, স্কুবা ডাইভিং বেসিক্যালি হচ্ছে ডিপ সি ড্রাইভিং, মানে গভীর সমুদ্রে যে ডুবুরিরা নামছে, তারা স্কুবা যাদের বলা হয়, তারা বেসিক্যালি কি করে, একটা যেটাকে বলা হয় তোদের গ্যাস সিলিন্ডারের যে ব্যাক সাইডে নিয়ে ক্যারি করে, আগে ওর মধ্যে যে গ্যাসিয়াস মিক্সারটা ইউজ করা হতো সেটা ছিল অক্সিজেন আর নাইট্রোজেন। এবার প্রবলেমটা দেখ, যত ডুবুরি ডিপ সিতে ঢুকবে তত ওই ডুবুরিটার উপরে, স্কুবার উপরে ওয়াটার প্রেশার বাড়বে, জলের চাপ তত বাড়বে। আর যত ওয়াটার প্রেশার বাড়বে তত অক্সিজেন আর নাইট্রোজেনের যে গ্যাসিয়াস মিক্সারটা, তারা বেশি করে ডুবুরির রক্তের মধ্যে বেশি করে ডিজলভ হবে। এই অবধি ঠিক ছিল, কিন্তু ধর হঠাৎ করে ডুবুরি আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আমরা কি জানি, যত প্রেশার বাড়বে তত গ্যাসের সলিবিলিটি বাড়বে, অ্যাকর্ডিং হেনরিজ ল। যত চাপ বাড়বে তত গ্যাসের দ্রাব্যতা বাড়বে। তাহলে যখনই আস্তে আস্তে ডুবুরি উপরের দিকে উঠতে আরম্ভ করবে, ওর চাপ কমতে আরম্ভ করলো, প্রেশার কমতে আরম্ভ করলো, তাহলে সলিবিলিটি বা দ্রাব্যতা কমতে আরম্ভ করবে। অর্থাৎ অক্সিজেন গ্যাসটা তো রক্তে মিশে গেছে, কিন্তু যে নাইট্রোজেন গ্যাসটা রক্তে মিশেছিল সেটা কিন্তু সহজে বডি থেকে বেরোতে পারবে না। হঠাৎ করেও যদি উপরে উঠে যায়, ওর যে রেড ব্লাড সেল আছে, লোহিত রক্তকণিকাগুলো আছে, সেখান থেকে নাইট্রোজেন গ্যাসটা যদি সহজে ছাড়তে না পারে, সেলগুলোকে ফাটিয়ে দেবে, কোষগুলোকে ফাটিয়ে দেবে। তার মানে ডুবুরি সাডেন যদি উপরে উঠতো, হঠাৎ করে প্রেশারটা ড্রপ করার জন্য, অনেকটা ড্রপ করার জন্য ডুবুরির মৃত্যুও হতে পারে। এই ঘটনাটাকে বলা হয় বেন্স বা ডিকম্পোজিশন সিকনেস, এই ঘটনাটাকে বলে। এটাকে ওভারকাম করার জন্য বর্তমান দিনে যে গ্যাস সিলিন্ডারটা ক্যারি করে ওরা, সেটা মেনলি হয় মিক্সার অফ অক্সিজেন আর হিলিয়াম। হিলিয়াম কিন্তু রক্তে খুব কম ডিজলভ হয়, হিলিয়ামের রক্তের দ্রাব্যতা কম, কারণ হিলিয়াম গ্যাস মলিকুলসগুলোর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক কম, এবং হিলিয়াম অনেক লাইট ওয়েট গ্যাস দেন নাইট্রোজেন মলিকুল। তার জন্য
হিলিয়াম আর অক্সিজেনের মিক্সার ব্যবহার করার জন্য যতটাই ডিপ সিতে যাও, প্রেশারটা যতই বাড়ুক, হিলিয়ামের রক্তের ডিজলভ রেটটা অনেক কম হবে দেন নাইট্রোজেন, কম্পেয়ার টু নাইট্রোজেন। যার ফলে ডুবুরি যদি আস্তে আস্তে হঠাৎ করে উপরেও ওঠে, তাতে যে প্রবলেমটা নাইট্রোজেন গ্যাস ইউজ করার জন্য হচ্ছিল সেটা এখানে হবে না। তাহলে এটা হচ্ছে হেনরিজ লয়ের দুটো অ্যাপ্লিকেশন, যে যত বেশি প্রেশার বাড়বে কোনো গ্যাসের, তত এই গ্যাসটা বেশি করে একটা লিকুইড সলভেন্টের মধ্যে, একটা নির্দিষ্ট তরল দ্রাবকের মধ্যে কি হবে, ডিজলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের হেনরিজ লয়ের অ্যাপ্লিকেশন। দুটোই পড়ালাম, কারণ আগে অ্যাপ্লিকেশন মেনলি কি হতো না, লিখতে আসতো, এখন তো এমসিকিউর যুগে খুব একটা তেমন আসে না। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে হেনরিজ লয়ের পরে আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে সলিড সলিউশন, কঠিন দ্রবণ। আগে কঠিন দ্রবণ কাকে বলে বলে দিই না। সলিড সলিউশন মানে হচ্ছে যেখানে সলিউট অ্যান্ড সলভেন্ট, দ্রাব এবং দ্রাবক দুজনেই, সলিউট অ্যান্ড সলভেন্ট, দ্রাব এবং দ্রাবক দুজনেই মেনলি সলিড ফর্মে আছে, মানে কঠিন অবস্থায় আছে। তাহলে সলিড সলিউশন কাকে বলে না, যেখানে দ্রাব এবং দ্রাবক, সলিউট অ্যান্ড সলভেন্ট বোথ আর ইন আ সলিড স্টেট, দুজনেই কঠিন অবস্থায় আছে, তাকেই বলা হয় সলিড সলিউশন, তাকেই বলা হয় কঠিন দ্রবণ। মনে থাকবে কি বললাম। এবং এই যে কঠিন দ্রবণ বা সলিড সলিউশন, এটার আবার দুটো ভাগ আছে। কি কি ভাগ আছে? প্রথমটাকে বলা হয় প্রতিস্থাপিত কঠিন দ্রবণ বা সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, এখানে একটু বুঝিয়ে দিই, মানে মনে রাখবে এখানে দ্রাব বা সলিউট এবং দ্রাবক মানে সলভেন্ট, এই দুজনের কণার আকার সেম। সলিউট আর সলভেন্ট, দ্রাব এবং দ্রাবক দুটো কণার আকার সেম। এবং কি করা হয় না, কোন একটা দ্রাবক কণাকে সরিয়ে, ধর এগুলো সব সলভেন্ট পার্টিকেলস, কোন একটা সলভেন্ট পার্টিকেলসকে রিমুভ করে সরিয়ে দিয়ে তার জায়গায় সেম সাইজের, একই আকারের কোন একটা দ্রাবক কণাকে, সলিউট পার্টিকেলসকে ওখানে প্লেস করে দেওয়া হয়, ওখানে ফেলে দেওয়া হয়, লাইক দিস, এই যে লাইক দিস। তখন তাকে কি বলা হবে? তখন তাকে বেসিক্যালি বলা হবে আমাদের সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, প্রতিস্থাপিত কঠিন দ্রবণ। যেমন যে কোনো অ্যালয় যেগুলো হয়, পিতল, কাঁসা, এক্সেট্রা এক্সেট্রা। তার মানে বেসিক্যালি সাবস্টিটিউশনাল সলিড সলিউশন মানে হচ্ছে যেখানে দ্রাবক, কন্ডিশনটা মাথায় রাখ, যেখানে সলিউট আর সলভেন্টের সাইজ সেম হবে এবং দ্রাবক কণাগুলোকে প্রতিস্থাপিত করে, সলভেন্ট পার্টিকেলস গুলোকে সাবস্টিটিউট করে সেই জায়গায় সলিউট পার্টিকেলস গুলোকে মানে দ্রাবক কণাগুলোকে প্লেস করে রাখা হয়, তখন তাকে বলা হয় প্রতিস্থাপিত কঠিন দ্রবণ বা সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। এবং মনে রাখতে হবে আরেকটা বিষয়, যে এখানে কিন্তু সবকটা সলভেন্ট পার্টিকেলস সরবে না, কয়েকটা স্পেসিফিক সরবে। কার মধ্যে থেকে? ওই দ্রাবকের কেলাস শাখার যে গঠন, ক্রিস্টালাইন যে স্ট্রাকচার, তার মধ্যে থেকে। উদাহরণ তো বলেই দিলাম, পিতল, কাঁসা, এগুলো যে কোনো অ্যালয় যেগুলো ধাতু সংকর হয়। আরেকটা হচ্ছে আমাদের অন্তঃস্থানিক কঠিন দ্রবণ বা ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। অন্তঃস্থানিক কঠিন দ্রবণ মানে যেখানে দ্রাবক কণার আকার বড়, সলভেন্ট পার্টিকেলসের আকার বড়, এবং ওই দ্রাবক কণা যে কেলাস জালক গঠন করেছে, স্পেস ল্যাটিস বা ক্রিস্টাল ল্যাটিস গঠন করছে, তার মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো, এই যে এই ফাঁকা জায়গাগুলোর কথা বলছি, এই ফাঁকা জায়গাগুলোর কথা বলা হচ্ছে, তার মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলো বেসিক্যালি আমাদের যেটাকে বলা হয় অন্তঃস্থানিক স্থল বা ইন্টারস্টিশিয়াল স্পেস। এবং এই ফাঁকা জায়গাগুলোতে আকারে ছোট, স্মল সাইজের অন্য কোনো সলিউড পার্টিকেলস গিয়ে বসে গেল। তাহলে এখানে সলিউড আর সলভেন্ট পার্টিকেলসের সাইজ সেম নয়, দ্রাব এবং দ্রাবক কণার আকার সমান নয়, এবং আকারে ছোট কোনো দ্রাবক কণা, সলিউড পার্টিকেলস যখন এখানে এসে বসে যাবে, তার ফলে যে দ্রবণটা তৈরি হবে, সলিউশনটা তৈরি হবে, অবশ্যই সলিড সলিউশন, তাকেই আমরা বলবো কি ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন অর অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। উদাহরণ কি স্যার? উদাহরণ হচ্ছে WC, টাংস্টেন কার্বাইড বা স্টিল। টাংস্টেনকে ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কার্বাইড মিন্স কার্বন। বোঝা গেল এগুলো সলিড সলিউশনের ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই পর্যন্ত আমাদের প্রথম থেকে এই অবধি একটা লেকচার কমপ্লিট হলো সলিউশনের। এই অবধি অবশ্যই বাড়িতে পড়িস, যেগুলো অসুবিধা যদি হয় অবশ্যই জানাস আমাকে। এর পরের ক্লাসে আমরা এর পরবর্তী টপিক যেটা, সেখান থেকে শুরু করব।
তরলের বাষ্প, চাপ, ভেপার, প্রেশার বা লিকুইড। থ্যাংক ইউ ভিডিওটা ভালোভাবে দেখার জন্য। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানিস, ঠিক আছে? থ্যাংক ইউ।